প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এসেছে বৈশাখ মাস, প্রচন্ড গরম। আর এই বৈশাখ মৌসুমে ফলে ফলে ভরে গেছে চারিদিক। মৌসুমী ফলের মধ্যে যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি সহ অনেক ফল এখন গাছে আপনার পরিপক্কভাবে এসেছে। আর এমনি ন্যাচারাল যে হয়ে থাকে সেটা হচ্ছে চাষ হয়ে থাকে কলা, পেয়ারা ইত্যাদি অনেক কিছুই। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কৃষি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা, কৃষি উন্নয়নশীল একজন সফল কৃষি সফল হওয়ার 6টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। তো আমি আজকে আপনাদের সামনে উন্নয়ন কৃষিশীল এবং কৃষক এবং সফল উদ্যোক্তার হবার জন্য যে 6টি গুরুত্বপূর্ণ টিপস আছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। চলুন দেখা যাক এবং শেখা যাক, শোনা যাক। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, কৃষি ও কৃষি উন্নয়নশীলের যে 6টি গুরুত্বপূর্ণশীল টিপস আছে, আপনি হবেন সফল কৃষি উন্নয়নশীল উদ্যোক্তা। আধুনিক কৃষি শিখি এবং দেখি। 6টি যে গুরুত্বপূর্ণ টিপস কৃষকের মধ্যে আমি বলতে চলেছি, ডিসকাস করতে চলেছি, সেটি হলো ভালো বীজ, আদর্শ মাটি, কৃষি পরামর্শ, কৃষি ডাক্তার, অমৌসুমে ঝুঁকি নেওয়া, দেখা দেখি চাষ করা বন্ধ, আর সঠিক সময়ে 6 নম্বর যেটা, সঠিক সময়ে কৃষির প্রতি মানে চাষাবাদের প্রতি যত্নশীল হওয়া। এই 6টি জিনিস মাথায় রেখে আপনারা যদি চাষ করতে পারেন তো মোটামুটি আপনি হতে পারেন সফল কৃষি উদ্যোক্তা। আজকে এই 6টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পাট পাট হিসাবে। চলুন শোনা যাক। প্রিয় দর্শক, যেটা আমি বলেছিলাম যে নাম্বার 1, ভালো বীজ। কথায় আছে ভালো বীজে ভালো ফসল, ভালো বীজে ভালো ফলন। তো ভালো বীজ এটা আপনি বুঝবেন কি করে? প্রিয় দর্শক, যেটা আমি বলছিলাম যে 6টি টিপস, গুরুত্বপূর্ণ যে 6টি টিপস, তার মধ্যে প্রথমে যেটা আছে নাম্বার 1, ভালো বীজ। তো এখন কথা হচ্ছে এই ভালো বীজটা আপনি চিনবেন কি করে? এজন্য আমার কৃষকের ভয়েস টেলিভিশনে 4-5টা কোম্পানির বীজ নিয়ে পরীক্ষামূলকভাবে বিভিন্ন ভেন্ডি, ঢেঁড়স, শসা ইত্যাদি সহ বিভিন্ন ফসলের চাষাবাদ নিয়ে ভিডিও করা আছে। আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ভালো বীজ চেনার উপায়। এখন বাংলাদেশে তো প্রচুর পরিমাণ কোম্পানি আছে, ওর মধ্যে বেস্ট বীজটা, ভালো বীজটা, আপনার চাষ উপযোগী জমির যে বীজটা লাগবে সেটা কিভাবে চিনবেন? এই জন্য আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে একই টাইমে একই ওয়েদারে। সুতরাং আপনার 33 শতক জমি আছে, এই জমিতে 5 কাঠা করে 4টা বড় বড় কোম্পানির বীজ একই টাইমে একই ওয়েদারে একই সময়ে আপনি চাষ করবেন। আর ওইগুলো নোট করে রাখবেন, দেখবেন যে কোনটা ভালো হচ্ছে। এটা হলো ন্যাচারাল বিষয়। আমরা যদি 4-5 জন একসাথে দৌড়াদৌড়ি পাল্লাপাল্লি দিই, দৌড়াদৌড়ি পাল্লাপাল্লি দিলে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একজন হবেই। ঠিক তেমনই ভাবে আপনি 4-5টা কোম্পানির বীজ যদি 33 শতাংশ জমিতে চাষ করেন, তাহলে কে ভালো মন্দ এটা আপনি বুঝতে পারবেন। তখন আপনার বীজের দোকানে বা কোম্পানির যে ওরা ব্যবসা করে ওখানে গিয়ে ইতস্তবোধ হতে হবে না যে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, এই জিনিসটা আপনার কেটে যাবে। চলুন আমরা এবার দ্বিতীয় নম্বর টিপসটা আমরা শুনে আসি। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর হচ্ছে ভালো মাটি। ভালো মাটি বলতে কি, যেটা বলা হয় আদর্শ মাটি।
আপনি চাষ করার আগে আপনার জমিটা যদি আদর্শ মাটিতে রূপান্তরিত না করেন, তাহলে দেখবেন আপনি ওই জমিতে ভালো ফসল আহ, উৎপাদন করতে অনেক সমস্যা হবে। আপনি যদি ওইখানে বেস্ট ভালো বীজ আপনি রোপণ করেন, তা আপনি ফসলে সমস্যা হতে পারে। এজন্য ভালো মাটি মানে আদর্শ মাটি তৈরি করবেন কিভাবে, এটা হচ্ছে কি এক রকমের বাস্তব স্বরূপ। সেটা হচ্ছে গিয়ে আমরা ছোটবেলায় দেখেছি বাবা দাদারা করেছে। আদর্শ মাটি এবং ভালো মাটির প্রাণ হচ্ছে গিয়ে জৈব। আদর্শ মাটির প্রাণ হচ্ছে কি জৈব। তো জৈব সার হচ্ছে গিয়ে মাটিতে অ্যাভেলেবেল যদি থাকে, বা যেটাকে আমরা বলি পলি মাটি। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করি না, সেটা কি জানেন? একই জমিতে বারবার চাষ করতে 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 জমিটা অ্যাসিডিটি হয়ে যায়, লোনা হয়ে যায়, যার কারণে মাটি তো কথা বলতে পারে না। আপনি ভালো জিনিস চাষ করতে গেলেই দেখা যাচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফসল ভালো পাচ্ছেন না আশার অনুরূপ। তাহলে আমাদের আদর্শ মাটি প্রস্তুত করার জন্য জৈব সারের বিকল্প নেই। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ধরুন আমরা যেখানে হাঁটা চলা করি, আপনারা দেখে থাকবেন ওখানে একটা ঘাস পর্যন্ত জন্ম নেয় না। কারণ কি জানেন? ওই মাটিটা টাইট থাকে, ওই মাটিতে থাকে না পানি, ওই মাটিতে থাকে না জৈব, ওই মাটিতে থাকে না অক্সিজেন, ওই মাটিতে থাকে না বায়ু। সাধারণভাবে এরই ইন্ডিকেট করে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে গিয়ে একটা ঝোপঝাড়ে বা যেখানে আমাদের পরিবারের উঠানের ময়লা আমরা হচ্ছে গিয়ে ঝোপঝাড়ে বা আমরা ফেলে থাকি। তো এই ঝোপঝাড়ে একটা বীজ আপনি ফেলে দিবেন, দেখবেন যে অঙ্কুরোদ্গম হবে। কারণ মাটিটা লুজ, টাইট না, ওখানে অক্সিজেন থাকে, বায়ু থাকে, বাতাস থাকে, ছায়া থাকে, ওখানে সহজেই কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যায়। আমরা এবার তৃতীয় যে পরামর্শটা সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর যে টিপসটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা সবসময় ফিল করি, অনুভব করি এবং এর অভাবে থাকি। তো এইটা একটু আমি মানে সেন্সিটিভ বিষয়টা একটু দেখে দেখে বলবো, যদি ভুল না হয়ে যায় আমাকে। তো সেটি হচ্ছে ভালো একজন কৃষি পরামর্শ ও কৃষি ডাক্তার। আমাদের কৃষকের মূল সমস্যা হলো একজন ভালো কৃষি পরামর্শদাতা ও একজন ভালো মানের কৃষি ডাক্তার, যেটি আমাদের দেশে খুবই অভাব। সরকারিভাবে একজন কৃষি কর্মকর্তা থাকেন একটি অঞ্চল ভেদে, কিন্তু কৃষক তো একজন নয়, তিনি কয়েকজনকেই বা ভালো উপদেশ দিবেন, ভালো পরামর্শ দিবেন, তিনিই বা কতটা দক্ষতা অর্জন করে এসছে, সেটা আমাদের মনে সবসময় প্রশ্ন সম্মুখে থেকে যায়। আমরা ফিল্ড পর্যায়ে দেখতে পাই বীজ ব্যবসায়ী ও কীটনাশক ব্যবসায়ীদের লোকাল কৃষকদের সাথে ভালো সম্পর্ক। তারা কিছু পরামর্শ দিয়ে থাকে, সেটা হলো বুঝেই হোক আর না বুঝেই হোক, এবং এটা তাদের ব্যবসায়িক কৌশল হতে পারে। আসলে তারা কতটুকু অভিজ্ঞ, তাদের কাছে কি সঠিক যুক্তি পরামর্শ পেতে পারি, এই প্রশ্নটা মনে থেকে যায়। সব সেক্টরে, প্রিয় দর্শক, মজার বিষয় হচ্ছে সব সেক্টরে একজন করে ডাক্তার আছে, মেকার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে। কৃষকের বেলায় কি আছে? ধরুন আপনি একটা মানুষ, আপনার প্রয়োজন লাগে মোবাইল, আপনার প্রয়োজন লাগে একটা বাইসাইকেল, আপনি মাঠে চাষ করেন স্যালো মেশিন, পাওয়ার টিলার, তারপরে হচ্ছে বিভিন্ন রকম কৃষি যে যন্ত্রপাতি এখন আধুনিক যুগে এসেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা বাইক ব্যবহার করেন, বা বাসায় হচ্ছে রেস্টের জন্য ফ্যান, ফ্রিজ, টিভি, এগুলো তো আমরা ব্যবহার করেই থাকি। প্রত্যেকটা জিনিস নষ্ট হলে আবার এই আধুনিক যুগে আরেকটা জিনিস আছে, মোবাইল ফোন। তো এই প্রত্যেকটা জিনিস নষ্ট হলে আমরা কোথায় যাই? নিশ্চয়ই মেকারের কাছে, নিশ্চয়ই মিস্ত্রির কাছে, নয় আমার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই। আসলে কৃষকের যে সমস্যাগুলো মাঠে ফেস করা হয়, প্রবলেম হয়, এই জন্য আমাদের ডাক্তারখানাটা আসলে কোথায়? কৃষকের ভালো একজন পরামর্শক এবং ডাক্তার কোথায়? একজন এগ্রি অভিজ্ঞতা, এটা কোথায় কোথায় পাই? আমাদের কৃষকরা নিজে নিজে অভিজ্ঞিত হয়, কিছু কীটনাশক কোম্পানির
এক্সপার্টরা তারা হচ্ছে গিয়ে মাঠে মাঠে আসে, তারাই বা কত এক্সপার্ট, তারা কি প্রশিক্ষণ প্রাপ্ত? হয়তো কিছু মানুষ আছে, কিছু মানুষ নাই, বা বীজ কোম্পানির কিছু অফিসাররা যায়। আর একটা ব্লকে দেখা যাচ্ছে একটা কৃষি অফিসার থাকে, সেই একটা কৃষি অফিসারের কাছে, কৃষি কর্মকর্তার কাছে দেখা যাচ্ছে হাজার হাজার কৃষক। ওই একটা কৃষক তো আর মনে করেন যে বাংলাদেশের যত রকম চাষাবাদ হয় সেগুলো কি আপনার হচ্ছে সে অভিজ্ঞতা তার সে আছে? এবং তার কি এই সেই কৃষি কর্মকর্তার কাছে কি সয়েল টেস্ট, মাটি টেস্ট, নোনা টেস্ট যেগুলো আছে, টোটাল মাটি পরীক্ষার যে বিষয়গুলো আছে, টেম্পারেচার এত আর্দ্রতার মধ্যে চাষাবাদ করা যাবে না, এই অতিরিক্ত বর্ষা, এই মেসেজগুলো কি কৃষকের সঠিক সময় পেয়ে থাকে বা পায় বা তারা দিতে পারে? এই প্রশ্নগুলো কি আপনার আমার মধ্যে থাকে না? তাই উন্নয়ন, এই আধুনিক যুগে উন্নয়ন করতে হলে আপনাকেই, আপনার জিনিসটাই আপনাকেই ডেভেলপ করতে হবে। প্রিয় দর্শক, 4 নম্বর টিপসটা হচ্ছে কিছু কিছু সময় আমাদের রিস্ক নিয়ে চাষাবাদ করতে হয়। সেগুলো হচ্ছে অসময়ে চাষাবাদ করা, অমৌসুমে চাষাবাদ করা। অমৌসুমে যদি আপনি একটা ফসল মৌসুমীর অনুযায়ী একটা ভালো ফসল করতে পারেন বা তৈরি করতে পারেন তাহলে করা। অসময়ে চাষাবাদ করার সময় আপনার যেমন একটা অভিজ্ঞতা বাড়বে, আবার বাজার ভালো থাকলে আপনি সঠিক মূল্যটা পাবেন। তবে অসময়ে চাষাবাদ করা মানে মৌসুমী থেকে শুরু করে একটা অন্য টাইমে চাষাবাদ করা একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়। কিছু মানুষ সাকসেস হয়, অনেক সময় সাকসেস নাও হতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে রিস্ক নিয়ে আপনাকে করতে হবে। আর এর ভিতরে ভিতরে সহযোগী ফসল, একটা চাষের মধ্যে সহযোগী ফসল অথবা সাথী ফসল যেটা আমরা বলে থাকি সেটা করা যেতে পারে। যেমন আমরা বিভিন্ন এলাকায় দেখতেছি আম, পেয়ারা, মালটা, তারপরে হচ্ছে আম বাগান সহ আরো ড্রাগন সহ বিভিন্ন রকমের বাগান আমরা অনেক একরকে একর, বিঘাকে বিঘা আমরা করে থাকি। যখন একটু প্রিয় দর্শক একটু মনে রাখবেন আপনারা, আমরা যখন ওই জমিটা ফাঁকা করে চারা রোপণ করি, চারা রোপণ করে প্রায় 1 বছর মানে 12 মাস, কোনো ফসলে 6 মাস, কোনো ফসলে 2 বছর, তো 2 বছর 3 বছর এরকম সময় এই জমিটা পড়ে থাকে। তো ওইখানে আমরা বিভিন্ন রকমের সবজি, ছোটখাটো যেমন ধনিয়া পাতা, শাকসবজি বা ছোট ছোট যেসব ঝাল, বেগুন, ছোট ছোট যে গাছে আপনার হচ্ছে সিম হয়, এই সব ফসল সাথী ফসল হিসাবে, বা ধনিয়া পাতা, এইগুলো আমরা করতে পারি। ওর ভিতরে কপি দিতে পারি, ফুলকপি, পাতাকপি দিতে পারি। দিয়ে এইখানে দেখা যাচ্ছে আপনার জমিটা তো পড়েই থাকতো। মোটামুটি রিক্সা বলে চাষে এখন এই আধুনিক যুগে অনেক মানুষই করে থাকছে। আপনি যদি করে না থাকেন, নিশ্চয়ই আমার ভিডিওটা দেখার পরে সহযোগী বা সাথী ফসল করতে পারেন। এতে করে আপনার যে ফলজ বাগানের ভিতরে যে জমিটা ওয়েস্টেজ পড়ে থাকবে সেখানে কিছু প্রাণ ফিরে পারবে, নতুন নতুন চাষের অভিজ্ঞতা আপনার বাড়বে। এবং ওই টাইমটা যদি বাজার ভালো থাকে আপনি কিন্তু অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। এবার আসি 5 নম্বর যে টিপস, এটা নিয়ে একটু ডিসকাস করব। দেখা দেখি চাষ করা বন্ধ করতে হবে। আমার 5 নম্বর বিষয়টা হচ্ছে দেখা দেখি চাষ। একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, দেখা দেখি বাস। আরো একটা প্রবাদ আছে, আমাদের যেমন ভেড়ার পাল আছে, এটা চিনেন কিনা? একটা ভেড়া যেদিকে যাবে বাদ বাকি ভেড়াগুলো সেদিকেই পড়বে, সে মরবে কি বাঁচবে এটা তার ভিতরে মাথায় থাকে না। প্রিয় দর্শক, তো যেটা বলছিলাম ভেড়ার পালের গল্প শুনলাম। এখন আমরা দেখি এ ভুট্টা করতেছে, সবাই ভুট্টা করো, এ ধান করতেছে, সবাই ধান করো, এ ফুলকপি করতেছে, ফুলকপি করো, এ আখ করতেছে, আখই করো, এ হচ্ছে গিয়ে পেঁপে বাগান করতেছে, পেঁপে বাগান করো। এই যে দেখা দেখি চাষ, এই জিনিসগুলা বন্ধ করতে হবে। সে দেখা যাচ্ছে আপনার মাঠে বা আপনার এরিয়ায়
50 বিঘে জমি আছে, 30 বিঘে পেঁপে হয়ে গেছে, আপনি অন্য চাষ করেন, সেটাই কেন করা লাগবে? সবচেয়ে মজার বিষয় শোনেন, সেটা হচ্ছে গিয়ে চাষাবাদ সম্পূর্ণ একমাত্র আল্লাহর ওপর ডিপেন্ড করে করতে হয়। যাই হোক, এটা হচ্ছে গিয়ে 6 নম্বর টিপসের কথা। তো এর ভিতরে চলে আসলো, কারণ হচ্ছে আমরা চাষাবাদ করি খুব রিস্কের উপরে, এই জন্য একই রকম চাষ করা যাবে না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবি, আলাদা আলাদা চিন্তা করি। দেখবেন যে বাজারে গিয়ে দেখা যাচ্ছে সবাই বেগুন নিয়ে আসছে, সবাই পেয়ারা নিয়ে আসছে, সবাই ভুট্টা নিয়েছে, তখন রেটটা একটা সিন্ডিকেট, আমাদের বাংলাদেশে তো সিন্ডিকেট কাজ করে, এই সিন্ডিকেট আপনাদের এই জিনিসটা, তারা তাদের ভালোটা বের করার জন্য বিভিন্ন রকম সিন্ডিকেট করবে, রেট কমাই দিবে, না এই রেট বাড়বে না, সঠিক মূল্য আপনি পাবেন না। এর জন্য আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা চিন্তা করে আপনাকে চাষ করতে হবে। সর্বশেষ গুরুত্বপূর্ণ 6টা টিপসের মধ্যে 5টা বলে ফেলেছি, এখন শেষ মানে 6 নম্বর টিপসটা আমি আপনাদের সামনে বলে শেষ করব। সেটি হচ্ছে সঠিক সময়ে ফসলের পরিচর্যা করা। কি বললাম? 6 নম্বর টিপসটা হচ্ছে সঠিক সময়ে ফসলের যত্ন নেওয়া বা পরিচর্যা করা। তো প্রিয় দর্শক, আমরা একটা জিনিস বলে থাকি, সবসময় বলে থাকি, আমার ভিডিও যদি দেখে থাকেন আপনি, বলে থাকি, তারপর সেটা আমি আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আমরা চাষাবাদটা করে থাকি সর্বপ্রথম সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল করে, তারপরে যেটা আসে আবহাওয়ার উপর ডিপেন্ড করে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আপনার ফসলের চাষ অনুকূলে থাকে, তাহলে আপনার ফসল ভালো হবে, ভালো ফলন অনুযায়ী আপনি আপনার ঘরে তুলতে পারবেন। আর যদি আবহাওয়া খারাপ হয়, মাটিতেই শেষ, আপনি আপনার যে কষ্ট, কৃষকের যে কষ্ট, সে কষ্টই থেকে যায়। এজন্য আমাদের সঠিক টাইমে মানে যে ব্যবস্থাগুলো নিতে হবে সেইগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনার এলাকায় যদি আবহাওয়া তাপমাত্রা অনেক বেড়ে যায়, হাই হয়ে যায়, আপনি দিনমানে বা দুপুরবেলা আপনার জমিতে সেচের দরকার, পানি সেচের দরকার, আপনি সেচ দিবেন না। এটা রাত 10টার পরে দিতে পারেন, আবার সকাল ভোর 3টার সময় থেকে আপনি সেচ দিতে পারেন, তাহলে আপনার ফসলের সমস্যা হবে না। আর যদি এই টেম্পারেচারের ভিতরে দিতে যান, তাহলে আপনার মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন, আপনার ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। তেমনি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের চলতে হয়, ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ইত্যাদি সহ বিভিন্ন রকমের সমস্যা প্রতিকূল পার করে আমাদের চাষ করতে হয়। সেই লক্ষ্যে আমরা কিন্তু কৃষকের কাছে আমাদের এই আধুনিক যুগে এখনো পর্যন্ত কোনো আবহাওয়ার দিক থেকে সতর্ক আসে না, ওই টিভি মোবাইল ছাড়া। তো লোকাল অনুযায়ী আপনি যে এলাকার কৃষক, সেখানে আপনি কারো কাছ থেকে পরামর্শ পাচ্ছেন না, আপনাকে দেখে দেখে বা বুঝে নিতে হয় যে আজকে এটা হবে বা ওটা হবে। উন্নত বিশ্বে কিন্তু এইগুলো কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে সঠিক সময়ে ফসল জমিতে খাদ্য সরবরাহ করা, সঠিক সময়ে সঠিক পরিমাপে। আমরা কিছু কিছু চাষিদের দেখে থাকি প্রচুর পরিমাণ নাইট্রোজেন ব্যবহার করে, আর নাইট্রোজেন তো রেডি প্রোডাক্ট, রেডি ফার্টিলাইজার, সাথে সাথে কাজ করে, মনে হয় যে কি যে হয়ে গেছে। এটা কখনোই মস্ত বড় ভুল করবেন না। একজন ভালো পরামর্শের সাথে, একজন ভালো কৃষিবিদের সাথে, একজন ভালো কৃষি ডক্টরের সাথে পরামর্শ করে সঠিক সময়ে আপনার ফসলের সার, কীটনাশক, আপনার হচ্ছে সেচ, আগাছা পরিষ্কার করা দরকার থাকলে এগুলো সঠিক সময়ে আপনি যত্ন নেবেন আপনার ফসল। আমার প্রাণপ্রিয় বাংলার কৃষক, আপনাদের দুটো উপদেশ দিতে চলেছি। সেটা হচ্ছে এখন বর্তমানে বৈশাখ মাস চলতেছে,
কখন কোন সময় কাল বৈশাখী ঝড় হানা দিচ্ছে সেটা উপরওয়ালাই বলতে পারে। তো সেই লক্ষ্যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে দেখে আসছি, কৃষক যখন মাঠে কাজ করতেছে, তার জমিতে পরিশ্রম করতেছে, ঠিক সেই সময় যখন কাল বৈশাখ হচ্ছে, তখন বজ্রপাতের কারণে অনেক মানুষের, অনেক কৃষকের প্রাণ চলে যাচ্ছে। এই বিষয়টা থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন দেখবেন আকাশের সমস্যা, আবহাওয়ার সমস্যা, নিরাপদ জায়গায় আপনারা অবস্থান করুন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষকদের লাঞ্চের টাইম, দুপুরের টাইম আপনার হচ্ছে খাবার নিয়ে আসতেছে তার পরিবারের লোকজন। আকাশে যদি সমস্যা থাকে, আবহাওয়া যদি সমস্যা মনে হয়, আমি সেই সমস্ত কৃষকের পরিবারকে বলবো যে আপনারা বাসার থেকে বের হবেন না। কিছুদিন আগেই দেখলাম একটা 12-14 বছরের বয়স বাবার খাবার নিতে গিয়ে আপনার বজ্রপাতের স্পৃষ্ট হয়ে এগুলো সব পুড়ে গিয়ে মারা গেছে। কি হৃদয় বিদারক ঘটনা! এই ঘটনা যেন আপনার পরিবারের সাথে না হয়, সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন। বর্তমানে যে সরকার কৃষকদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে, সেই লক্ষ্যে পাইলট আকারে আপনাদের কৃষি কার্ড দিচ্ছে। তো সেই অনুযায়ী আমি বাংলাদেশ সরকারের কাছে কৃষকদের নিয়ে আমার একটা ছোট্ট দাবি, সেটা হচ্ছে কৃষকরা রোদে বৃষ্টিতে, ঝড়ে বৃষ্টিতে কাজ করে, তাদের নিরাপদ একটা জায়গা প্রত্যেকটা জেলা উপজেলায় যেন নিরাপদ পানি পেতে পারে, একটা নলকূপের ব্যবস্থা ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আছে, সারা বাংলাদেশে তো নাই। আর নিরাপদ একটা স্থান, এই যে বজ্রপাতে মানুষ মৃত্যুবরণ করছে, তার জন্য নিরাপদ একটা স্থান। আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, আবহাওয়া সম্পর্কে বাংলাদেশের কৃষি রিলেটেড যখন আবহাওয়ার উপরে ডিপেন্ড করে, তাহলে এই আবহাওয়া সম্পর্কে কৃষকদের কাছে যেন মেসেজ অথবা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে সতর্ক করা, এই যে একটা যদি ডিভাইস করা যায় বা অ্যাপস করা যায়, তাহলে আমাদের দেশের কৃষকরা আগে থেকে সতর্ক হয়ে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে। এটাই আমার আকুল আবেদন, এটা আমার বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের কাছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হচ্ছে কৃষি এবং কৃষির উন্নয়নশীলী এবং কৃষি উদ্যোক্তা হবার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস, 6টা টিপস আপনাদেরকে দিলাম। যদি আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই নিজের কৃষিকাজের সাথে অ্যাপ্লাই করবেন। দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।